ভাষার মাসেই সীমাবদ্ধ বাংলা নিয়ে তোড়জোড়, দায় ও দরদের ঘাটতি দেখছেন তরুণরা। তথ্য প্রযুক্তির ব্যবহারে জোর বাংলা একাডেমির। ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরো বেশি অগ্রসর হতে হবে। ঢাকার নদীগুলোতে দিনে মিশছে ৪,৫০০ টন বর্জ্য আর লাখ লাখ গ্যালন দূষিত পানি। এখনই কঠোর পদক্ষেপের তাগিদ। রাষ্ট্র যারা চালায় তারা চান না যে নদীকে রক্ষা করা হোক। বয়ান ও জিকিরে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল দেশ বিদেশের লাখো মুসল্লি। যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা। ফিলাডেলফিয়ায় শপিং মলের পাশে 6 আরোহী সহ এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, হতাহতের শঙ্কা। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। 52 রক্তাক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া আমাদের মাতৃভাষা বাংলা। পৃথিবীর একমাত্র জাতি এই বাঙালি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। তবুও কয়েক দশক পেরিয়েও মাতৃভাষা বাংলার ব্যবহার সার্বজনীন করাই যায়নি। বিশ্বায়ন আর ভিনদেশি সংস্কৃতির আধিপত্যে বেড়েছে বাংলার প্রতি উদাসীনতা। তবে তরুণ প্রজন্ম দাবি করছে বাংলা ভাষার প্রতি দায় ও দরদ বাড়াতে উদ্যোগী হতে হবে খোদ রাষ্ট্রকেই। তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সর্বস্তরে বাংলা প্রচলনের কার্যক্রম চলমান বলছে বাংলা একাডেমি। বাকিটা জানাচ্ছে সাজিদ আফাত। ফেব্রুয়ারি বাঙালির এক অনির্বাণ বাতিঘর। শোক আর গৌরবের অধ্যায়, যার পরতে পরতে আত্মত্যাগের গল্পগাথা। রক্তের দামে কেনা মায়ের ভাষা। 52 ফেব্রুয়ারিতে রফিক, শফিক, বরকত, জব্বারদের প্রাণের বিনিময়ে পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা। আনন্দ, বেদনা, ইচ্ছা, আকাঙ্ক্ষার সবটুকুই যেন নিংড়ে দেয়া এই বাংলাতেই। শেকড়ের নির্যাস খুঁজে পাওয়া যায় মায়ের ভাষায়। 52 থেকে 71, তারপর কর্তৃত্ববাদ থেকে মুক্তির 24। এই দীর্ঘ পথ চলায় মাতৃভাষার প্রচলন যেখানে অপরিহার্য, সেখানে বাংলা ভাষার প্রতি অবমূল্যায়নও কম নয়। শিক্ষা ব্যবস্থা থেকে কর্মক্ষেত্র কিংবা বিচার ব্যবস্থায় সার্বজনীন করা যায়নি বাংলাকে। বিশ্বায়ন আর ইংরেজির আধিপত্যে বাড়ছে বাংলার প্রতি অবজ্ঞা, ঔদাসীন্য। তবে বাংলা ভাষার প্রতি দায় ও দরদে যে ছেদ, তা দূর করে সার্বজনীন করার আহ্বান তারুণ্যের কণ্ঠে। নিজের ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার দেশের যুগ 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 ধরে শিল্প সাহিত্যিকরা কত কিছু আমাদের জন্য সৃষ্টি করে রেখে গেছেন, আমাদের চিন্তাবোধের জায়গা তৈরি করে, নতুন দ্বার উন্মোচন করে দেয়। বিশেষ করে আমরা ফেব্রুয়ারি মাস আসলে আমরা ভাষার গুরুত্বটা, বাংলা ভাষার গুরুত্বটা বা দরদের বিষয়টা সামনে আনি। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পাঠ্যপুস্তক রচনাসহ গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিতে মাতৃভাষার মূল্যায়নের দাবি তরুণদের। 21শে ফেব্রুয়ারি উদযাপন করার ক্ষেত্রে ওই মাতৃভাষাটাকে প্রাধান্য দেওয়ার কারণে এই জিনিসটা রাষ্ট্রভাষা কিংবা দাপ্তরিক ভাষার ব্যাপারটা ঢাকা পড়ে যাচ্ছে। এমনকি এবার যে সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে, সেখানে কিন্তু তারা রাষ্ট্রভাষা হিসেবে বাংলার কথা বলেছে, তো হুইচ ইজ গুড। বিশ্বায়ন কিংবা প্রযুক্তির বিকাশে ভিনদেশি ভাষার প্রভাব যখন বাড়ছে, তখন কি উদ্যোগ বাংলা একাডেমির? এমন বাস্তবতাকে সঙ্গী করে প্রতিষ্ঠানটির দাবি, শ্রেণীভেদে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তথ্য প্রযুক্তি ও উপস্থাপন কৌশলের বন্দোবস্তে গুরুত্ব দিচ্ছেন তারা।
আমরা মনে করি যে বাংলা একাডেমি এখন নতুন উদ্যোগ হিসেবে আমরা নিয়েছি অলরেডি, আরও আগে হয়তো নেওয়া উচিত ছিল এবং সামনের আকার বাড়াতে হবে, যে আমাদের মানে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরও বেশি অগ্রসর হতে হবে। ভাষা গবেষক ও বাংলা একাডেমির চেয়ারম্যান বলছেন, ঐতিহ্য আর অর্জনের গৌরব সত্ত্বেও গবেষণা আর সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে পড়েছে বাংলা। এজন্য ভাষার উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ তার। যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার নানাভাবে বাংলা একাডেমিকে খুব বেশি ব্যবহার করতে চায়। এর ফলে যেসব কাজ বাংলা একাডেমি করতে পারতো, আরও সম্ভাবনা ছিল, তার অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যায়। কাজেই আমরা বলবো যে সরকারি সহায়তা দরকার, কিন্তু সরকারি সহায়তার উপর নির্ভর করে থাকলে বাংলা ভাষা এত দূর এগোতে পারতো না। বাঙালির অস্তিত্ব, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মর্যাদার প্রশ্নে অবহেলা নয়, সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি আইন প্রয়োগ করে বাংলা ভাষার ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাকে তুলে ধরার আহ্বান সবার। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। পাঠক, লেখক ও প্রকাশকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভাষার মাসের প্রথম দিনে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ প্রতিপাদ্যে মাসব্যাপী এই বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সরোয়ার্দী উদ্যানে। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিয়েছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। থাকছে জুলাই চত্বরও। মেলা সবার জন্য উন্মুক্ত হবে বিকেল ৫টা থেকে। রোডম্যাপ অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ তফসিল ঘোষণা করা। সে বিষয়ে জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সরাসরি চলে যাব সেখানে। সাকিব, জানাবেন যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত কি আজকে এলো কিনা, কি বলছেন শিক্ষার্থীরা, কি জানতে পেরেছেন? অনিকা, আপনি জানেন যে আসলে দীর্ঘ সময়টা জুড়ে কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ অর্থাৎ জাকসু, সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে নির্বাচন নেই, কোনো ধরনের নেতৃত্ব নেই, ফলে এক প্রকার অবহেলিতভাবেই কিন্তু পড়ে আছে। এবং আমি এই যে জাকসুর সামনে এসে দাঁড়িয়েছি, এক ভবনটা দেখলেও কিন্তু একই অবস্থা, যে কোনো প্রকার কোলাহল নেই, মানুষজনের আনাগোনা নেই। অর্থাৎ ১৯৯২ সালের যেই সবশেষ জাকসু নির্বাচন হয়েছিল, এরপরে কিন্তু আর এই বিশ্ববিদ্যালয়টি সেই নির্বাচনের মুখ দেখেনি। অর্থাৎ প্রায় দীর্ঘ ৩৩ বছর যাবৎ কিন্তু কোনো নেতৃত্ব পায়নি আসলে ছাত্র সংসদ। যদিও আসলে এই যে গত ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসলে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বারবার দাবি উঠছিল যে ছাত্র সংসদ যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যে লেজুর বৃত্তি সহ যে ছাত্র সংগঠনের লেজুর বৃত্তি রয়েছে সেগুলো হয়তো আর ঘটবে না। যারই পরিপ্রেক্ষিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে প্রথম উদ্যোগ নিয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী ৩০শে ডিসেম্বর কিন্তু একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল উপাচার্যের পক্ষ থেকে। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি ভোটার তালিকা হালনাগাদ সহ নানা যে কার্যক্রম রয়েছে নির্বাচন ঘিরে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিন্তু উপাচার্যের দেখা হয়েছিল এবং বলা হয়েছিল যে ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে, অর্থাৎ আজকে। আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলেছিলাম প্রক্টোরিয়াল টিমের সঙ্গে, অর্থাৎ প্রক্টরের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন যে আজকে আসলে বিকেল ৩টা নাগাদ তাদের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তারিখটি ঘোষণা করা হবে কিনা, কবে আসলে প্রত্যাহারের সময় উঠে আসছে বা নির্বাচন আসলে কবে হবে, সেই সব বিষয়গুলো। যদিও আমরা আসলে যতটুকু জেনেছি যে উপাচার্যের পক্ষ থেকে যে তারিখ ঘোষণা সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে গতকাল রাতে কিন্তু যে ছাত্র সংগঠনগুলো রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং সেই স্মারকলিপির মাধ্যমে
বলা হয়েছে যে নির্দিষ্ট যেই তারিখ সেই তারিখের মধ্যেই যাতে জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়। আমরা বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছে যে ছাত্র দল আসলে বলছে যে কিছু কিছু আসলে সংস্কার ছাড়া কিন্তু এই জাকসু নির্বাচন যৌক্তিক নয়। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বামদের যে ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে, ছাত্র শিবির, তারা যেটা জানাচ্ছে যে তারা আসলে নির্দিষ্ট তারিখের মধ্যে আসলে ছাত্র নির্বাচন চান এবং আগামী দিনে যদি জাতীয় নির্বাচনের পরপর যদি এই নির্বাচনটি হয় তাতে কিন্তু ম্যানিপুলেট করার একটা সুযোগ তৈরি হবে। ফলে তারা যাচ্ছেন যে এই যে ডিসেম্বরের আগে আগে যদি নির্বাচনটা হয়ে যায় তাতে হয়তো জাকসুর নেতৃত্বের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে ছাত্রদের যে অধিকার সেগুলো হয়তো ফিরে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সবশেষ। অনেক জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছিল আজ, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সেখান থেকে। অন্যদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে, তবে যান চলাচল রয়েছে স্বাভাবিক। এ বিষয়ে আরও জানাতে মহাখালী থেকে যুক্ত হবেন সহকর্মী মাজার মাহবুব। মাজার, আপনার থেকে জানতে চাই যে বিকেলের মধ্যে দাবি না মানলে অবরোধ কর্মসূচি রয়েছে, তো সেই বিষয়ে শিক্ষার্থীরা এখন পর্যন্ত কি বলছেন আর যান চলাচলের পরিস্থিতি বা কি দেখতে পাচ্ছেন? অনেক আজকে কিন্তু চতুর্থ দিনের মতো তারা অনশন করছে এবং গতকাল রাতে তারা যেটি ঘোষণা দিয়েছে যে ভোর 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত তারা শুধুমাত্র এই মূল ফটকের সামনে যে অনশন কর্মসূচি এটাই চালিয়ে যাবেন। এইখানে যারা আসলে আমরণ অনশনে রয়েছেন তারাই শুধুমাত্র অবস্থান করবেন এবং বিকেল 4টার পরে আবার তারা এই তিতুমির কলেজের সামনের যে রাস্তা রয়েছে এই রাস্তাটি একেবারেই বন্ধ করে দিয়ে তারা এখানে আবার অবস্থান নেবেন। এটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং তাদের সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সেই যে অনশন কর্মসূচি চলছে, কিন্তু ব্লক যে কর্মসূচি সেই ব্লক অর্থাৎ ঢাকা উত্তর সিটি ব্লক তারা নাম দিয়েছে এটির, সেই উত্তর সিটি ব্লক যে কর্মসূচি সেটি কিন্তু এখন আপাতত স্থগিত রয়েছে। শুধুমাত্র টঙ্গী, তারা যেমনটা বলছেন যে টঙ্গী ইজতেমায় যারা যাতায়াত করবেন তাদের সুবিধার জন্য তারা এটি কর্মসূচি বন্ধ রেখেছেন। রাস্তাটা তারা খুলে দিয়েছেন এবং সকাল থেকে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এই গুলশান মহাখালী এই রুটটাতে। অপরদিকে গতকাল সন্ধ্যার পর দুজন শিক্ষার্থীকে এখান থেকে অনশনরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে সকালেও একজনকে নিয়ে যাওয়া হয়েছে এবং এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের 3 জন শিক্ষার্থী যারা অসুস্থ অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তারা ভর্তি আছে। এর মধ্যে আমরা দেখলাম যে এই মাত্র ছাত্র দলের নেতাকর্মীরা যারা তিতুমির কলেজে রয়েছেন তারা কিন্তু এদের এখানে এসে তাদেরকে দেখাশোনা করে গেলেন আর কি, তাদের কি অবস্থা রয়েছে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর দিয়ে গেলেন। তবে শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে তাদের যেই ব্লকেট কর্মসূচি যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের পক্ষে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসবে ততদিন পর্যন্ত তারা রাস্তা ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবে, কিন্তু শুধুমাত্র টঙ্গী ইজতেমার জন্য সকাল থেকে বিকেল নাগাদ তারা এই রাস্তাটা ছেড়ে শুধু এই অনশন কর্মসূচি পালন করবে। অনেক ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেইটা হাতছাড়া হওয়া যাতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মানে অপপ্রচার এবং অপতথ্য তারা বিতরণ করছেন, প্রসারিত করছেন মিথ্যা কথা। আমরা বিস্ময়ে দেখছি যে ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, আমরা যেমন তাদের বিভিন্ন বাংলাদেশের প্রতি আচরণের কারণে আমরা যেমন সমালোচনা করি, কিন্তু দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। তাদের যে ডেমোক্রেসির ইন্টারনাল বিউটি তার জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। কিন্তু আমি দেখেছি সেখানে আনন্দবাজার পত্রিকা তো নিজেকে সেকুলার পত্রিকা বলেই বলে, কিন্তু আমি ওখানে দেখেছি যারা সেকুলার বলেও দাবি করে তাদেরও অত্যন্ত গভীরে কোথায় যেন একটা সাম্প্রদায়িকতা কাজ করে। সেখানে কেউ সেকুলার আছেন বলে 2-3টা লোক থাকতে পারেন, অরুন্ধতী রায় সহ কয়েকজন ব্যক্তি হয়তো থাকতে পারেন, অমর্ত্য সেন, অরুন্ধতী রায়, এরা ছাড়া আমার মনে হয় আর কেউ সেখানে সেকুলার নেই। হিন্দু মুসলমান সম্প্রীতির
এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত না, বাংলাদেশ সেটা উদাহরণ। সেইখানে তারা শেখ হাসিনার পতনের পর একের পর এক কথা বলেছে। ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। টঙ্গীর তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে ইবাদত, বন্দেগি, বয়ান, জিকিরের মুখর ইজতেমা ময়দান। ফজরের নামাজের পরপরই শুরু হয় ময়দানে এই আমল। এ নিয়ে আরও জানাতে ইজতেমা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, আপনার থেকে জানতে চাই যে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, আর ইজতেমার ময়দান ঘিরে কি ধরনের ব্যবস্থাই বা জারি করা আছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আর কিছুক্ষণ পরেই জোহরের নামাজ অনুষ্ঠিত হবে। এখন যে সকল খিত্তা বা অন্যান্য যে সকল খিমা রয়েছে সেই সকল বিদেশি খিমাগুলোতে আমল বন্ধ রয়েছে। মূলত জোহরের নামাজের একটি বিরতি চলছে। বা সেই সঙ্গে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি একটিভাবে বলি যে সার্বিক ব্যবস্থাপনা ভালো, সকল বাহিনীর তরফ থেকেই সব ধরনের আইন শৃঙ্খলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো যে ইজতেমার ময়দান, সেই ইজতেমার ময়দানকে নিরাপত্তার চাদরে একেবারে ঢেকে ফেলা হয়েছে। 400-রও অধিক সিসি ক্যামেরা রয়েছে। যেহেতু আপনি নিরাপত্তার ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি কেমন সেটি জানতে চাইলেন, তাই আমি ঠিক ওই দিক থেকেই তথ্যগুলো দিচ্ছি। আর এর পাশাপাশি 18টি ওয়াচ টাওয়ার কিন্তু রয়েছে পুরো ইজতেমা ময়দান জুড়ে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 6টি বেলি ব্রিজ রয়েছে তুরাগের তীর জুড়ে। এছাড়া 160 একর ময়দান ছাপিয়ে যেহেতু বিশাল সংখ্যায় মুসল্লিরা এই ধর্মীয় দ্বিতীয় যে জমায়েত এখানে অংশগ্রহণ করে, প্রায় 8 থেকে 10 লাখ মুসল্লি, সেই মুসল্লিদের চলাচল গমনাগমন নিরবিচ্ছিন্ন করার জন্য প্রশাসনের একটু বাড়তি নজরদারি থাকে। এখানে গাজীপুর যে সিটি কর্পোরেশন তারা এখানে কাজ করছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, জিএমপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তারাও একযোগে কাজ করছে। ফায়ার ফাইটার রয়েছে প্রতি খিত্তায় 2 করে, এবং প্রত্যেকটা বাহিনীরই আলাদা করে ড্রোন রয়েছে, তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। একটু জানিয়ে রাখি যে জোহরের নামাজ এবং আসরের নামাজের এই সময়ের মাঝখানে যে পুরনো রেওয়াজ রয়েছে, সেই পুরনো ঐতিহ্য অনুসরণ করে যুবক এবং যুবতীদের কিন্তু যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে। এটি বেশ পুরনো একটি ঐতিহ্য বিশ্ব ইজতেমার, আমরা তেমনটি তথ্য পেয়েছি। আর একটু ভিন্ন তথ্য যদি বলতে চাই তাহলে যে আগত যে মুসল্লি, তাদের মধ্য থেকে 3 জন মুসল্লি এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন। তার পাশাপাশি যে মোটা দাগে বলার মতো যে তথ্য সেটা হলো আগামীকাল বাদ সকাল 9টার মধ্যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেই আখিরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। ধারণা করা হচ্ছে যে সেই মোনাজাতে 15 থেকে 16 লাখ মুসল্লি সেখানে অংশগ্রহণ করবেন, এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের সুখ শান্তি কামনায় মুসলিম উম্মার মধ্যে বিভেদ ভুলে গিয়ে একটি ঐক্যের বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে সেখানে প্রার্থনা করা হবে, বিশেষ প্রার্থনা করা হবে। এবং এখান থেকে দিনী শিক্ষা শেষে মানুষ যে পবিত্র ধর্মের যে বাণী সেগুলো শিখে হয়তো বাড়ির পানে বা ছোট ছোট যে চিল্লা গঠন করা হয়েছে সেই চিল্লা নিয়ে, দাওয়াত নিয়ে 64 জেলায় কিন্তু তারা জমিনে ছড়িয়ে পড়বে। এর পরপরই শুরু হবে দ্বিতীয় পর্বের যে মূল আনুষ্ঠানিকতা সেগুলো। তো অনেক এই ছিল টঙ্গী তুরাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। দেশের নদীর প্রতি মানুষের অবহেলা ও নিরন্তর দূষণ আজ এক করুণ চিত্রের জন্ম দিয়েছে। ঢাকাকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা, এই নদীর পানি একসময় ছিল অমৃত ধারা, সবাই পান করতে পারত, কিন্তু আজ তা কেবল বিষাদময় স্রোত। নদীর পানি হয়ে উঠেছে প্রাণহীন, পরিবেশগত এমন বিপর্যয় মানব জীবনের যেই বিপর্যস্ত রূপ, সেই রূপকে আরও বেশি ঠেলে দিচ্ছে মহাবিপদের দিকে। তাই আগামী প্রজন্মের জন্য এখন থেকেই নদীকে বাঁচাতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান হৃদয়ের সাথে নিয়ে বাকিরা জানাচ্ছেন শাহাদাত আব্রু। ছলছল শব্দ, দূর দিগন্ত বিস্তৃত জলরাশি এনে দেয় নির্মল প্রশান্তি। একটা সময় মাছের অভাব দেখেনি জেলে পরিবার, কৃষকের ছিল না পানির অভাব, এই অঞ্চলে সর্বোচ্চই ছিল সুপেয় পানি। প্রায় নিষ্প্রাণ নদীতে কান পাতলে এখন আর টের পাওয়া যায় না ঢেউয়ের ধ্বনি। নেই আল মাহমুদের সেই নদী, যে নদীর শরীর ভরা বোয়াল মাছে। নদীর আশ্রয়ে গড়ে উঠেছে যে শহর, সেই শহরই যেন নদীকে মেরেছে তিলে তিলে।
দোলাই নদী হয়ে ঢাকাকে আশ্রয় দিয়েছে যে বুড়িগঙ্গা, তার গর্ভে নেই প্রাণের অস্তিত্ব। পানির রং হয়েছে কালচে দুর্গন্ধময়। নগরীর চারপাশের তুরাগ, বালু ও শীতলক্ষার প্রায় একই দশা। বর্ষাকালে আমরা এই নদীতে গোসল করছি, আমি এই 36 বছর ধরে ঘাটে। এই আগে তো ময়লা ছিল না। আর নদী প্রায় অনেক বরট হয়ে গেছে, নদীটা কাটাইলে একটু ভালো হয়। লঞ্চে যে বিভিন্ন ধরনের খাবার ওনারা খায়, আবর্জনাগুলো সব পানিতে ফেলে ওনারা। যদি এটা পানিতে না ফেলে ওনারা যদি একটা ডাস্টবিন বানিয়ে রাখতো ভিতরে, তাহলে ওখানেই ফেলতে পারতো। পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় উঠে এসেছে প্রতিদিন রাজধানীর চারপাশের নদীগুলোতে প্রায় 4,500 টন বর্জ্য ও 57 লাখ গ্যালন দূষিত পানি ফেলা হয়। এমন দূষণের ফলে রাসায়নিক বর্জ্য নদীর পানি থেকে ভূগর্ভস্থ বিশুদ্ধ পানিতে ঢুকছে প্রতিনিয়ত। এই যে এই নদীটি, এই নদীর নাম হচ্ছে বংশী নদী। এই নদীতে একটা সময় জাল ফেললেই উঠে আসতো মাছ আর মাছ, কিন্তু এখন সেই মাছ আর নেই। তার সাথে সাথে বদলে গেছে যেই স্বচ্ছ পানি, সেই পানির রঙও হয়ে গেছে পুরোপুরি কালচে। আর গত 5 বছর ধরে এই জালগুলো এভাবেই অবসর নিয়েছে। নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ আর অনিয়ম বন্ধে 2014 সালে গঠিত হয় নদী রক্ষা কমিশন। 2019 সালের 3 ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রায়ে নদীকে জীবন্ত সত্তা বলে আদেশ জারি করে। এরপর নদী রক্ষার জন্য নানা প্রকল্পে ব্যয় হয় কোটি কোটি টাকা। এরপরও কেন কমছে না নদী দূষণ? সবচেয়ে বড় লোক এলাকা গুলশান, বাড়িধারা, বনানী, এখানকার প্রত্যেকটা সোয়েল লাইন লেকের সাথে কানেক্টেড। মন্ত্রী, এমপি সাহেবরা, বিজনেসম্যানরা, সচিবরা যেখানে থাকে সেই জায়গাটা পরিষ্কার করেন। যে ইন্ডাস্ট্রি পলিউট করছে তার সুযোগ সুবিধা বন্ধ করে দেন। সংবিধানে নদীকে জনসম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। বেসরকারি গবেষণা বলছে দূষণের সবথেকে বেশি ঝুঁকিতে পড়েছে নদীর তীরবর্তী মানুষের জীবন, সেই সাথে মানব জীবনের জন্য এক মহাবিপদ হয়ে উঠেছে নদী দূষণ। তো জনগণ সেই লিডার তৈরি করবে যখন তার মানসিকতার কাছাকাছি যাবে। কিন্তু এখানে যেটা সমস্যা হয়ে গেছে যে মানসিকতার মধ্যে কিন্তু এখনও ওই নদী কেন্দ্রিক, যেটাকে আমরা বলি বাংলাদেশ কি বলে নদীমাতৃক দেশ, সেই জায়গায় কিন্তু আমরা এখনও যেতে পারিনি। বিশ্লেষকরা বলছেন কঠোর আইন প্রয়োগ, জনগণের সচেতনতা ও রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছাই পারে নদীকে আগের রূপে ফিরিয়ে নিতে। শাহাদাত অভ্র, এখন ঢাকা। বগুড়ার বাজারে কমছে আলুর দাম। পাইকারিতে জাতভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 12 টাকায়। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যে এই যে আলুর দর পতন, এতে করে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কিনা, আর সংশ্লিষ্টরা এবার কি বলছেন এই বিষয়ে? হ্যাঁ, অনেক আপনি জানেন যে বর্তমানে যে আলু হচ্ছে সেটি হলো আগাম জাতের আলু। এই আলুটা কিন্তু বাজারে, হাট বাজারে কিন্তু উঠতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এবারে আলু চাষ হয়েছে বগুড়াতে। আর সেই আলুগুলো কিন্তু হাট বাজারে আসার ফলে দাম একেবারে কমে গেছে। এখানে যে পাইকারি বাজার, সে বাজারে কিন্তু আমরা দেখে আসলাম যে 10 থেকে 12 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। বর্তমানে বড় বড় যে পাইকাররা, তারা কিন্তু আবার জমি থেকেও কিন্তু আলু কিনছেন, সেখানে কিন্তু দামটা একেবারে কম। আর এখানে আমি আসছি বগুড়া শহরের 4 মাথা যে বাজার, সেই বাজারে কিন্তু আলুর দামটা এখানে দেখছি যে 14 থেকে 20 টাকা পর্যন্ত এখানে আলুর দাম। অর্থাৎ এখানে জাত ভেদে কিন্তু আলুর দাম কম বাড়া হয়েছে। আর এখানে কৃষক যেটি বলছেন সেটি হলো এবারে আলুর বীজের দাম কিন্তু অনেক বেশি ছিল। তাছাড়া জমিতে সার, খোল, সেচ প্রত্যেকটা দিয়েই কিন্তু প্রতি কেজি আলুর দাম পড়েছে তাদের কাছে, সেটি হলো 14 থেকে 15 টাকা। সেক্ষেত্রে কিন্তু 12 টাকা কিংবা 10 টাকা আলু বিক্রি করে তাদের লোকসানই হচ্ছে। তারা যেটি বলছেন তাদের আর করার কিছু নাই, কারণ এই সময়ে কিন্তু আলু তাদের উঠাতে হবে এবং এই উঠানোর পরেই কিন্তু তারা আবার ইরি যে ধান, বড় যে ধান, সে ধানটি আবাদ করবেন। এই কারণে কিন্তু আলু সবাই একসাথে উঠাচ্ছেন এবং সেই আলুগুলো বিক্রি করতে হচ্ছে। আর এই আলুটি হিমাগারেও রাখা যাবে না, কারণ এখানে যে ময়েশ্চার সেটি কিন্তু এখানে বেশি থাকার কারণে কিন্তু এই আলুগুলো হিমাগারে রাখলে আলু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আলু বিক্রি করতে হচ্ছে এবং একবার
ব্যাপারে কিন্তু অনেক জমিতে আলু হওয়া এবং আলু বিক্রি করার কারণে কিন্তু আলুর দামটা পতন হয়েছে, আলুর দর পতন সেটি হয়েছে। আর এর পরে যেটি মার্চ মাসে আলু উঠবে সে আলুটা কিন্তু হিমাগারে রাখা যাবে এবং সংরক্ষণ করা যাবে। সেক্ষেত্রে আলুর দাম কী হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে বর্তমানে যে আলুর দাম রয়েছে সেই আলুর দামে কিন্তু কৃষক এখানে লোকসান গুনছেন এমনটি বলছেন। এবং এ শুধু বগুড়া না, বগুড়া, জয়পুরহাট সহ আশপাশে যে জেলাগুলোতে বেশি আলু উৎপাদন হয় সেখানে কিন্তু একই অবস্থা বিরাজ করছে যে আলুর দাম একেবারে কম। তবে হাটবাজার এবং শহরে হাটবাজারে কিন্তু দামটা একটু বেশি হওয়ার কারণেই কিন্তু এখানে যে ভোক্তারা সেই কৃষকের যে সুবিধাটা সেই সুবিধাটা কিন্তু এই ভোক্তা পর্যায়ে পাচ্ছে না। তো এই ছিল অনেক আমার কাছে বগুড়ার এই খুচরা বাজার থেকে আলুর দরদামে সর্বশেষ। বগুড়া থেকে সহকর্মী মাজেদুর রহমান খোঁজখবর রাখছিলেন আলুর সবশেষ দরদামের। এবার একটু চালের বাজারের দিকে যেতে চাই। সেখানে চাল আমদানির প্রভাব পড়তে শুরু করেছে ময়মনসিংহের বাজারে। কেজিতে দাম কমেছে 1 থেকে 2 টাকা। এ নিয়ে আরও জানাতে নগরীর হিজবুল্লাহ রোডের চালের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, দামই কি কমেছে কিনা সেটা একটু জানতে চাই আপনার থেকে। আর পাশাপাশি বর্তমানে কোন চাল কত দামে বিক্রি হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? চাল আমদানি শুরু হওয়ার পর, বিশেষ করে আমদানিকৃত চাল দেশে আসার পর কিন্তু কিছুটা প্রভাব পড়েছে ময়মনসিংহের চালের বাজারে। আমরা এখানে পাইকারি চালের আড়ত ঘুরে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে প্রতি কেজিতে মোটা এবং চিকন চালের দাম 1 থেকে 2 টাকা পর্যন্ত কমেছে। তবে ব্যবসায়ী এবং ক্রেতারা যেটি বলছেন যে পরিমাণ দাম কমেছে এটি কিন্তু তাদের প্রত্যাশিত দাম কমেনি। অর্থাৎ আমন ধানের মৌসুম শেষ হয়েছে এবং চালের আমদানিও শুরু হয়েছে। বিক্রেতা এবং ক্রেতারা আশা করছিলেন যে বড় ধরনের একটি দরপতন হবে চালের বাজারে, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যে প্রায় পুরো বছর জুড়েই যে চালের অব্যাহত মূল্য বৃদ্ধি ছিল কিছুটা কমবে এটি কিন্তু তারা আশা করেছিলেন। তবে সামান্যই কিছু প্রভাব পড়েছে, অর্থাৎ যে চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা, এটি গত 1 সপ্তাহ যাবৎ কমেছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন এটি হচ্ছে যে তাদের বেচাকেনা কমে যাওয়ার কারণে কিন্তু এটি কমেছে। তবে বেচাকেনা যদি আবার বেড়ে যায়, চালের চাহিদা যদি বেড়ে যায় তাহলে কিন্তু দাম আবারও বেড়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। কারণ এখন পর্যন্ত বেশ কিছুদিন যাবতই কিন্তু চালের বাজার স্থিতিশীল নয়, একটি অস্থিতিশীল অবস্থা। অর্থাৎ সামান্য কিছু দাম কমলেই পরের সপ্তাহে দেখা যায় যে এই চালের দামটা কিন্তু আরও বেড়ে যায়। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে সামগ্রিকভাবে চালের বাজারের যে প্রভাব বা দাম কমা এটি কিন্তু আগামী বোরো মৌসুমের আগে এই চালের বাজার স্থিতিশীল হবে বা দাম কমবে এটি কিন্তু ব্যবসায়ীরা আশা করছেন না। অর্থাৎ ক্রেতাদের জন্য কিন্তু আগামী বোরো মৌসুমের আগ পর্যন্ত দুঃসংবাদই থাকছে। যদিও কিছুটা কমেছে তবে ব্যবসায়ীরা আশা করছেন যে যদি চালের যে আমদানি শুরু হয়েছে এটি যদি অব্যাহত থাকে এবং পরিমাণ যদি আরও বাড়ে আমদানির পরিমাণ, তাহলে কিন্তু বাজারে আরও কিছু কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাজারে বিআর 28 এবং 29 জাতের যে চাল রয়েছে সেই চালগুলো কিন্তু কেজি বিক্রি হচ্ছে 64 থেকে 66 টাকা কেজি পাইকারি বাজারে, এবং চিকন চালের যে জাত রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 74 টাকা থেকে 88 টাকা পর্যন্ত। কাটারি, নাজির এবং ঘি কাটারি নামে আরেকটি নতুন জাত এসেছে, সেই জাতগুলো কিন্তু বিক্রি হচ্ছে এবং এটি কিন্তু পাইকারি দাম। অর্থাৎ খুচরা বাজারে যখন এই চালগুলো যায় তখন প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা কিন্তু আরও বেড়ে যায়। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে চালের দামের যে কম সেটি কিন্তু দেখা যায় যে এখানে বস্তা প্রতি 20 থেকে 50 টাকা কমছে, এটার কিন্তু খুব বেশি প্রভাব চালের বাজারে পড়ে না। তো ব্যবসায়ীরা বলছেন যে আমদানিটা যদি আরও বাড়ে এবং আমদানিকৃত চাল যদি দেশে আরও আসে তাহলে কিন্তু এখানে বাজারে একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবং ব্যবসায়ীরা আরেকটা বিষয় বলছেন যে তাদের চালের দাম বাড়ার কারণে কিন্তু তাদের বেচাকেনা অনেক কমে গেছে এবং বেচাকেনা কমে যাওয়ায় কিন্তু তারাও লোকসানের মধ্যে আছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের চালের বাজারের সর্বশেষ। যুক্তরাষ্ট্রের ফের বিমান দুর্ঘটনা। ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের পাশে 6 আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকর্মীরা। এ সময় আশেপাশের কয়েকটি বাসভবন ও যানবাহনে আগুন ধরে যায়। বিমান বিধ্বস্তের আগে যাত্রীরা বিমান থেকে বের হতে পেরেছিলেন কিনা বিষয়টি এখনও জানা যায়নি। তবে বহু হতাহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় লিয়ারজেট 55 বিমানটি 6 যাত্রী ও ক্রু ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পরিবহন বিষয়ক মন্ত্রী।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 3 দেশের ওপর শুল্ক আরোপ বাস্তবায়ন করলেন ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে কার্যকর হচ্ছে 25% আমদানি শুল্ক। চীনের ক্ষেত্রে এই হার 10%। 3 দেশের পর ইউএর ওপরেও শুল্ক আরোপের পরিকল্পনা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর। নাফিয়া আরমান মনন জানাবেন বাকিটা। নানা জল্পনা কল্পনা শেষে শুল্কযুদ্ধ শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে 3 দেশের পণ্যের ওপর কার্যকর হল আমদানি শুল্ক। এর মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন 78 বছর বয়সী রিপাবলিকান এই নেতা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপ করা হচ্ছে। চীনা পণ্যের ক্ষেত্রে এই হার 10%। তবে ঊর্ধ্বমূল্যের কারণে অটোয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানিতে শুল্কের হার কমিয়ে আনা হয়েছে 10%, যা কার্যকর হবে 18 ফেব্রুয়ারি থেকে। মার্কিন ভূখণ্ডে ভয়াবহ মাদক ফেন্টানিল ও অবৈধ অভিবাসীদের অবাধ প্রবাহ তৈরির কারণে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, যা থেকে তাকে কেউ সরিয়ে আনতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে শুল্ক আরোপের কারণে নাগরিকদের সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে, যা জনগণ বুঝতে পারবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। I had almost no inflation and took in $600 billion of money from other countries, and tariffs don't cause inflation, they cause success, cause big success. So we're going to have great success. There could be some temporary short-term disruption. 3 দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঝুঁকিতে ইউরোপের 27 দেশ। ইউভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে একপাক্ষিকভাবে সুবিধা আদায় করছে, যা বন্ধ করতে ইতোমধ্যে শুল্ক আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। We are treated so badly. They don't take our cars. They don't take our farm products, essentially. They don't take almost anything. And we have a tremendous deficit with the European Union, so we'll be doing something very substantial. ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা ও মেক্সিকো। কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্যদিকে মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শেইনবাউম জানান, ঠান্ডা মাথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা করছেন তিনি। Para la economía de los Estados Unidos, principalmente, para el tratado comercial de los 3 países, para los 3 países, para nuestros pueblos, pero en particular para la economía de los Estados Unidos. That if tariffs are implemented against Canada, we will respond. We won't relent until tariffs are removed, and of course, everything is on the table. ব্লুমবার্গের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সমগ্র আমদানির অর্ধেক বা $1.3 ট্রিলিয়ন পণ্যের জন্য নির্ভর করতে হয় এই 3 দেশের ওপর। শুল্ক আরোপের কারণে প্রতি বছর $100 বিলিয়ন রাজস্ব যোগ হলেও যুক্তরাষ্ট্রে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে বিঘ্নিত হবে সরবরাহ ব্যবস্থা, চাকরি হারাবেন কয়েক হাজার মানুষ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভাষার মাসেই সীমাবদ্ধ বাংলা নিয়ে তোড়জোড়, দায় ও দর্দের ঘাটতি দেখছেন তরুণরা। তথ্য প্রযুক্তির ব্যবহারে জোর বাংলা একাডেমির। ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরো বেশি অগ্রসর হতে হবে। ঢাকার নদীগুলোতে দিনে মিশছে 4,500 টন বর্জ্য আর লাখ লাখ গ্যালন দূষিত পানি। এখনই কঠোর পদক্ষেপের তাগিদ। রাষ্ট্র যারা চালায় তারা চান না যে নদীকে রক্ষা করা হোক। বয়ান ও জিকিরে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল দেশ বিদেশের লাখো মুসল্লি। এবং যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা। ফিলাডেলফিয়ায় শপিং মলের পাশে 6 আরোহী সহ এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, হতাহতের সংখ্যা। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।